সব সুখ সুবিধা কেনা যায়, মখমলি বিছানা আর বিলাসবহুল বাড়ি বানানো যায়, কিন্তু যখন সময়ের কাঁটা আটকে যায় তখন কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও এক মুহূর্তের অবকাশ দিতে পারে না। মুম্বাইয়ের তপ্ত দুপুরে শহরের অন্যতম ধনী শিল্পপতি আরিয়ান মালহোত্রা আজ এই শিক্ষায় পেতে চলেছেন। আরিয়ানের কাছে সময় মানেই ছিল টাকা, এবং আজকের দিনটি ছিল তার জীবনের সবচেয়ে বড় দিন। তার কোম্পানির একটি বিদেশি ফার্মের সাথে সংযুক্তিকরণ হতে চলেছিল, এমন একটি চুক্তি যা তার সাম্রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত। আরিয়ান তার ঝকঝকে কোটি টাকার ইম্পোর্টেড সুপারকারের পিছনের সিটে বসেছিলেন। বাইরের প্রখর রোদ আর কোলাহল থেকে বেখবর তিনি গাড়ির ভেতরের ঠান্ডা হাওয়ায় নিজের প্রেজেন্টেশনের ফাইলে মগ্ন ছিলেন। তার ড্রাইভার রমেশও জানত যে আজ সাহেবকে সঠিক সময়ে পৌঁছানো কতটা জরুরি, তাই সে গাড়িটিকে খুব সাবধানে এবং দ্রুতগতিতে হাইওয়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ভাগ্য এক অদ্ভুত খেলা খেলল। হঠাৎ গাড়ির ইঞ্জিন থেকে একটি হালকা ঘরঘরানি শব্দ এলো, এবং মুহূর্তের মধ্যেই সেই শানদার মেশিন, যা নিজের গতির জন্য পরিচিত ছিল, তা একটি প্রাণহীন লোহার স্তূপের মতো রাস্তার মাঝখানে থেমে গেল। এসি বন্ধ হয়ে গেল এবং নিস্তব্ধতা ছেয়ে গেল। রমেশের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে ঘাবড়ে গিয়ে চাবি ঘোরাল, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। কি হয়েছে রমেশ, গাড়ি কেন থামিয়ে দিলে? আরিয়ান বিরক্ত হয়ে নিজের ফাইল বন্ধ করলেন এবং সামনে তাকালেন। স্যার সাহেব, জানি না হঠাৎ কি হলো, ইঞ্জিন পুরোপুরি ডেড হয়ে গেছে। রমেশের গলা কাঁপছিল। সে আবারও চেষ্টা করল, কিন্তু গাড়ি স্টার্ট হওয়ার নামই নিচ্ছিল না। আরিয়ানের মেজাজ চড়ে গেল। তিনি নিজের কবজিতে থাকা দামি ঘড়িটি দেখলেন। মিটিং শুরু হতে মাত্র ৩৫ মিনিট বাকি ছিল, আর তারা শহরের বাইরের এলাকায় আটকে করেছিলেন। আরিয়ান রাগে গাড়ি থেকে বাইরে বেরোলেন। বাইরের গরম হাওয়া তার মুখে যেন একটা চড় মারল। তিনি এদিক ওদিক তাকালেন, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্যারেজ বা মেকানিকের দোকান নজরে আসছিল না। তিনি নিজের ফোন বের করলেন, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কল কানেক্ট হচ্ছিল না। একজন কোটিপতি, যার এক ইশারায় দুনিয়া কাঁপতে পারত, আজ রাস্তার ধারে অসহায় দাঁড়িয়েছিলেন। রমেশ বনাট খুলে ইঞ্জিনকে এমনভাবে দেখছিল যেন কোনো না বোঝা ধাঁধা সমাধান করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। তখনই রাস্তার ধারে থাকা একটি পুরনো জরাজীর্ণ চায়ের দোকানের পিছন থেকে একটি ছেলে বেরিয়ে এলো। তার বয়স বড়জোর ১৫ বছর হবে। জামা কাপড় নোংরা, জায়গায় জায়গায় গ্রিজ আর তেলের কালো দাগ লেগে আছে। তার চুল এলোমেলো, আর পায়ে ছিল একটি ছেঁড়া হাওয়াই চটি। ছেলেটি দেখতে কোনো ছোট মেকানিকের কাজ শেখা ছোটুর মতো লাগছিল, যে হয়তো পাশের কোনো ধাবায় গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার কাজ করত। ছেলেটি পা টিপে টিপে ভয় পেয়ে সেই ঝকঝকে গাড়ির কাছে এলো। তার চোখে সেই গাড়িটির জন্য এক অদ্ভুত চমক ছিল, যেন সে কোনো স্বপ্ন দেখে ফেলেছে। সে রমেশের পাশে গিয়ে দাঁড়ালো এবং ইঞ্জিনের ভেতর উঁকি দিতে লাগল। রমেশের নজর যখন তার উপর পড়ল, তখন সে ক্ষেপে উঠল। এই ছেলে, সর এখান থেকে, তামাশা দেখিস না, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। ছেলেটি একটু পিছিয়ে গেল, কিন্তু তার নজর তখনও ইঞ্জিনের সেই জটিল অংশের ওপর আটকে ছিল। সে সাহস করে খুব নিচু এবং নম্র গলায় বলল, সাহেব, আমার মনে হয় আমি জানি এতে কী সমস্যা হয়েছে। আপনি যদি অনুমতি দেন তবে আমি একবার দেখি। আরিয়ান নিজের দামি রূপ চশমা খুললেন এবং সেই ছেলেটিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার কথা শুনে আরিয়ানের এক মুহূর্তের জন্য হাসি পেয়ে গেল, কিন্তু সেই হাসিটি মজার ছিল না, বরং ছিল হতাশা আর অহংকারে ভরা। খোকা, এটা কোনো সাধারণ ট্যাক্সি বা ট্রাক নয়, এটা জার্মান টেকনোলজিতে তৈরি সুপারকার। এর পার্টস কম্পিউটার দিয়ে চালে, হাতুড়ি আর স্ক্রুড্রাইভার দিয়ে নয়। তুমি একে ছোবেও না, অন্য কোথাও সমস্যা হয়ে গেলে ল্যাঠা বাড়বে। রমেশও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ছেলেটি নিজের জায়গা থেকে না নড়ে খুব গম্ভীরভাবে আরিয়ানের চোখের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যা তার ছেঁড়া জামা আর তেল মাখা মুখের সাথে একদম মিল ছিল না। সেই ছেলেটি এবার আর চোখ নামাল না। সাহেব, ছেলেটি অত্যন্ত নম্রতা কিন্তু দৃঢ়তার সাথে বলল, গাড়ি লাখ টাকার হোক বা কোটি টাকার, চলে তো ইঞ্জিন দিয়েই, আর ইঞ্জিনের হৃদস্পন্দন আমি চিনি। আমাকে শুধু 2 মিনিট সময় দিন। আমি দূর থেকেই আওয়াজ শুনে নিয়েছিলাম, এর শ্বাস আটকে যাচ্ছে। যদি না করতে পারি তবে আপনি যা শাস্তি দেবেন তা আমি মেনে নেব। আরিয়ানের কাছে সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছিল। তিনি নিজের ঘড়ি দেখলেন। মিটিং শুরু হতে মাত্র 25 মিনিট বাকি ছিল। তার কাছে হারাবার মতো কিছু ছিল না, কারণ গাড়ি এমনিতেও বন্ধ হয়ে পড়েছিল। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন এবং অনিচ্ছা সত্ত্বেও হাত নাড়লেন। ঠিক আছে, দেখো, কিন্তু যদি একটা আঁচড়ও পড়ে তবে মনে রেখো। অনুমতি পেতেই ছেলেটি ক্ষিপ্রতার সাথে ইঞ্জিনের কাছে গেল। তার নাম ছিল দীপক, কিন্তু এখানে তাকে কেউ নামে চিনত না।
সে নিজের পকেট থেকে একটি পুরনো ক্ষয়ে যাওয়া টেস্টার আর একটি ছোট তার বের করল। তার আঙুলগুলো যা দেখতে নোংরা আর খসখসে লাগছিল, ইঞ্জিনের অত্যন্ত জটিল আর সংকীর্ণ অংশের মধ্যে এমনভাবে চলছিল যেন কোনো ওস্তাদ পিয়ানো বাজাচ্ছেন। আরিয়ান এবং রমেশ দম বন্ধ করে তাকে দেখছিলেন। দীপক ইঞ্জিনের নিচের অংশে হাত ঠোকাল, যেখানে দেখাও কঠিন ছিল। তার বাহুতে গরম ইঞ্জিনের পাইপ লাগছিল, কিন্তু সে পরোয়া করল না। সে কিছু তার হাতড়ালো এবং তারপর একটি ছোট সেন্সর ক্লিপ ধরল, যা নিচের জায়গা থেকে হালকা নড়ে গিয়েছিল এবং এয়ার ইনটেককে ব্লক করছিল। এটি এতটাই সূক্ষ্ম ত্রুটি ছিল যে কম্পিউটার স্ক্যান ছাড়া ধরা প্রায় অসম্ভব ছিল, কিন্তু দীপক শুধু আওয়াজ আর কম্পন থেকে এটি বুঝে নিয়েছিল। রমেশ ভাইয়া, ক্লাচ চাপবেন না, সে নির্দেশ দিল। তারপর সে খুব সাবধানে সেই সেন্সরটিকে ক্লিক শব্দের সাথে নিজের জায়গায় বসালো এবং একটি ঢিলে হয়ে যাওয়া পাইপকে নিজের আঙুলের জোরে টাইট করে দিল। বড়জোর ৩ মিনিট কেটেছে। দীপক পিছিয়ে এলো, নিজের কপালের ঘাম আর গ্রিজ হাতের উল্টো পিঠ দিয়ে মুছল এবং মুখে একটি তৃপ্ত অথচ ক্লান্ত হাসি নিয়ে বলল, এবার স্টার্ট দিন সাহেব। রমেশ ভয় পেতে পেতে চাবি ঘোরালো। আরিয়ানের বুক দুরুদুরু করছিল, আর তখনই অলৌকিক কাণ্ড ঘটে গেল। ইঞ্জিন একবারেই গর্জে উঠল। সেই পরিচিত শক্তিশালী গর্জন ফিরে এসেছিল। এমন আওয়াজ যেন ইঞ্জিন কখনো খারাপই হয়নি। আরিয়ান স্তম্ভিত হয়ে গেলেন। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন। যে কাজ তার অভিজ্ঞ ড্রাইভার বুঝতে পারেনি, যার জন্য সার্ভিস সেন্টারের লোকেরা কয়েক সপ্তাহ লাগিয়ে দিত, তার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ১৫ বছরের ছেলে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়া নিজের বুদ্ধিতে চুটকিতে করে দেখিয়েছে। আরিয়ানের চোখে এখন রাগের বদলে অবিশ্বাস আর কৌতূহল ছিল। আরিয়ান স্বস্তির দীর্ঘশ্বাস নিলেন। ইঞ্জিনের সেই গর্জন তার কানের জন্য কোনো মধুর সঙ্গীতের চেয়ে কম ছিল না। তিনি অনুভব করলেন যে এই সামান্য দেখতে ছেলেটি শুধু দক্ষই নয়, বরং সে আজ আরিয়ানকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। সেই মিটিংয়ের চুক্তি আরিয়ানের কোম্পানির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং যদি তিনি আজ সেখানে না পৌঁছাতেন তবে ক্ষতির পরিমাণ আন্দাজ করাও কঠিন ছিল। আরিয়ান নিজের জ্যাকেটের ভেতরের পকেট থেকে তার লেদারের ওয়ালেট বের করলেন। তাতে ৫০০ আর ২০০০ টাকার নোটের একটি মোটা তারা ছিল। না গুনেই তিনি একটি বড় অংশ বের করলেন। এটি এত টাকা ছিল যা হয়তো দীপক এবং তার পরিবার সারা বছর কঠোর পরিশ্রম করেও আয় করতে পারত না। আরিয়ানের দুনিয়ায় সব জিনিসেরই একটি দাম ছিল, এবং তার মনে হলো যে আজ তিনি এই ছেলেটির সময় আর দক্ষতা কিনে নিয়েছেন। সাবাস খোকা, তোমার দক্ষতার তারিফ করতে হয়। আরিয়ান নোটের তারা দীপকের দিকে বাড়িয়ে দিয়ে বললেন। তার মুখে এক ধনীর হাসি ছিল। এই নাও, এটা তোমার পুরস্কার। তুমি আজ আমার কোটি টাকার ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ। এটা রাখো, নিজের জন্য নতুন জামাকাপড় কিনো আর মজা করো। ড্রাইভার রামেশও অবাক হয়ে গিয়েছিল। সে কখনো সাহেবকে রাস্তার কোনো অচেনা সাধারণ মানুষকে এত টাকা দিতে দেখেনি। তার মনে হলো যে এখনই এই ছেলেটি টাকাগুলো ছো মেরে নিয়ে নেবে এবং খুশিতে পাগল হয়ে দৌড়ে পালাবে। আসলে দারিদ্র্য আর ক্ষুধার সামনে আত্মসম্মান প্রায়ই হার মেনে যায়। কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল তা আরিয়ান মালহোত্রার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। দীপক টাকা নেবার জন্য হাত বাড়াল না, পরিবর্তে সে দুপা পিছিয়ে গেল। সে নিজের দুহাত পিঠের পিছনে লুকিয়ে ফেলল, যেন সে ওই নোটগুলো ছুঁয়ে নিজের আঙুল নোংরা করতে চায় না। তার চোখে লোভের এক বিন্দু চিহ্নও ছিল না। মাফ করবেন সাহেব, দীপক খুব শান্ত অথচ স্পষ্ট স্বরে বলল। আমি এই কাজটা টাকার জন্য করিনি। আমার যন্ত্রপাতির প্রতি টান আছে। যখন আমি আপনার গাড়িকে অসহায় দাঁড়িয়ে থাকতে দেখলাম আর ইঞ্জিনের ভাঙা আওয়াজ শুনলাম, তখন আমি স্থির থাকতে পারিনি। একজন মেকানিকের কাছে যন্ত্রের যন্ত্রণা মানুষের যন্ত্রণার মতোই হয়। আরিয়ানের হাত হাওয়ায় থেমে রইল। তিনি থমকে গেলেন। তিনি নিজের পুরো জীবনে কর্পোরেট জগতের শিখরে শুধু লেনদেন আর লাভের ভাষাই শুনেছিলেন। তিনি প্রথমবার কাউকে, তাও আবার এক গরিব বাচ্চাকে, লক্ষ্মী ফিরিয়ে দিতে দেখলেন। পাগল নাকি? আরিয়ান কিছুটা বিরক্ত হয়ে বললেন। তুমি জানো এটা কত টাকা? এটা দিয়ে তুমি তোমার ওই ছেঁড়া চটি বদলাতে পারো, পেট ভরে ভালো খাবার খেতে পারো। এটাকে নিজের পরিশ্রমের ফল মনে করে রেখে দাও। দীপক নিজের নোংরা জামাটি দেখল এবং তারপর রাস্তার ওপার দিয়ে যাওয়া একটি স্কুল বাসকে দেখল, যাতে বাচ্চারা হাসতে হাসতে যাচ্ছিল। তার চোখে এক গভীর যন্ত্রণা ফুটে উঠল। সে নিজের নজর আবার আরিয়ানের ওপর স্থির করল এবং তার গলা ধরে এলো। সাহেব, পেট তো আমি গ্যারেজে ছোটখাটো কাজ করেও ভরেনি। দীপকের চোখে জল টলমল করতে লাগল। কিন্তু যদি আপনি সত্যি আমাকে কিছু দিতেই চান, আমার মজুরি চোকাতে চান, তবে কি আপনি আমাকে সেই জিনিসটি ফিরিয়ে দিতে পারেন যা দারিদ্র্য আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? আরিয়ান এখন পুরোপুরি বিভ্রান্ত। তিনি নিজের ঘুড়ি আর মিটিং সব ভুলে গিয়েছিলেন।
তিনি জিজ্ঞেস করলেন, কি চাই তোমার? বলো, আমি এক্ষুনি পূরণ করে দেব। দীপক নিজের কালো হয়ে যাওয়া হাত জোড় করে রুদ্ধ কণ্ঠে বলল, সাহেব, আমার টাকা চাই না, আমি শুধু স্কুলে যেতে চাই, আমি পড়াশোনা করতে চাই। বাবার মৃত্যুর পর ঘরের উনুন জ্বালানোর জন্য আমাকে বইয়ের গ্যাগ ছেড়ে এই রেঞ্জার স্ক্রুড্রাইভার তুলে নিতে হয়েছে। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, যাতে এমন গাড়ি বানাতে পারি, ঠিক না করতে হয়। আপনি কি আমাকে আবারও স্কুলে পাঠাতে পারেন? আরিয়ান কিছু মুহূর্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার কানে শহরের কোলাহল যেন থেমে গিয়েছিল। যে পৃথিবীতে তিনি বাস করতেন, সেখানে মানুষ সামান্য টাকার জন্য নিজের ঈমান বিক্রি করে দেয়, ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। কিন্তু এখানে ধুলো আর ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে থাকাই ছোট্ট শিশুটি লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে শুধু জ্ঞান চাইছে। আরিয়ানের চোখের সামনে নিজের শৈশব ভেসে উঠল, যখন তার কাছে সব কিছু ছিল, টাকা, সবচেয়ে দামি স্কুল, টিউশন, তবুও তিনি পড়াশোনা থেকে ফাঁকি দিতেন। আর এখানে একটি বাচ্চা ছিল, যার কাছে প্রতিভার ভাণ্ডার ছিল, কিন্তু তা পালিশ করার মতো কেউ ছিল না। আরিয়ান দীপকের সেই হাতগুলো দেখলেন, যা কালো গ্রিজে মাখা ছিল। সেই হাতগুলোই যারা এইমাত্র একটি জটিল জার্মান মেশিনে প্রাণ সঞ্চার করেছে, এখন তার সামনে জোর করা আছে। ভিক্ষার জন্য নয়, বরং কলম আর বইয়ের জন্য। তুমি জানো দীপক, আরিয়ান নিজের কণ্ঠস্বর সংযত করে অত্যন্ত গুরুত্বের সাথে জিজ্ঞেস করলেন, ইঞ্জিনিয়ার হওয়ার রাস্তা সহজ নয়, শুধু স্ক্রুটাইট দিলেই কাজ হয় না। বইয়ের মধ্যে মাথা গুজে পড়ে থাকতে হয়, দিনরাত এক করতে হয়। তুমি কি সত্যি গ্যারেজের এই স্বাধীনতা ছেড়ে স্কুলের শৃঙ্খলে আটকা পড়তে পারবে? দুদিন পর পালিয়ে যাবে না তো? দীপকের চোখের উজ্জ্বলতা আরও বেড়ে গেল। সে চটপট জবাব দিল, সাহেব, বাধ্য হয়ে করা মজুরি হলো কয়েদখানা, আর শখ করে করা পড়াশোনা হলো স্বাধীনতা। এই গ্যারেজ আমার পছন্দ নয়, এটা আমার পেটের খিদের সাজা। যদি আমি সুযোগ পাই, তবে আমি আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। আমি শুধু পাস করতে চাই না, আমি বড় কিছু করতে চাই, এমন কিছু যাতে আমার মা আমাকে নিয়ে গর্ব করতে পারেন। তার কথায় এত বিশ্বাস আর পরিপক্কতা ছিল যে আরিয়ানের মন গলে গেল। তিনি বুঝতে পারলেন যে এই ছেলেটি কোনো সাধারণ মেকানিক নয়, এটি কয়লার খনিতে পড়ে থাকা এক হিরে, যাকে যদি সময় থাকতে পালিশ না করা হয় তবে তা ওখানেই ধুলোয় মিশে যাবে, আর যদি সঠিক সুযোগ পায় তবে সে দুনিয়াকে আলোকিত করতে পারে। আরিয়ান হেসে নিজের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করলেন। তিনি নিজের সোনার কলম দিয়ে কার্ডের পিছনে নিজের পার্সোনাল নম্বর লিখলেন এবং কিছু নির্দেশ নোট করলেন। তিনি সেই কার্ড রাখলেন, যেন কোনো খুব মূল্যবান আমানত সঁপে দিচ্ছেন। শোনো দীপক, আরিয়ান এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। সেই কাঁধ গ্রিজ আর ঘামে চটচটে হয়েছিল, কিন্তু আরিয়ান নিজের দামি স্যুটের পরোয়া করলেন না। কাল সকাল ঠিক 10টায় এই ঠিকানায় চলে এসো। আর হ্যাঁ, তোমার ওই ওস্তাদকেও বলে দিও যে তুমি কাজ ছেড়ে দিচ্ছ। দীপক কার্ডটির দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আলাদিনের চেরাগ পেয়ে গেছে। তার হাত কাঁপছিল। স্যার, সত্যি সাহেব, আপনি আমাকে পড়াবেন? আমি স্কুলে ভর্তি হতে পারবো? শুধু ভর্তি নয়, আরিয়ান গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, আমি তোমার পুরো পড়াশোনা, তোমার থাকা খাওয়া আর ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পুরো খরচ বহন করব। এটি আমার তরফ থেকে সেই মেকানিককে দেওয়া একটি ছোট ফি, যে আজ আমার দিনটি বাঁচিয়েছে। কিন্তু মনে রেখো, আমার রেজাল্ট চাই। যেদিন তোমার নম্বর কম আসবে, সেদিনই আমার সাহায্য বন্ধ। আরিয়ান মজা করে বললেন, কিন্তু তার চোখে একটি পাক্কা প্রতিশ্রুতি ছিল। রমেশ গাড়ি গিয়ারে দিল। ইঞ্জিন মাখনের মতো স্টার্ট হলো। আরিয়ান যেতে যেতে আয়নায় দেখলেন দীপক তখনও ওখানেই দাঁড়িয়ে আছে, সেই কার্ডটি বুকে জড়িয়ে, আর তার চোখ দিয়ে গড়িয়ে পড়া খুশির অশ্রু রোদে চকচক করছিল। আরিয়ান মিটিংয়ের জন্য খুব দেরি করে ফেলেছিলেন। হয়তো সেই চুক্তি হাত থেকে বেরিয়েও যেতে পারত, কিন্তু তার মুখে এমন এক তৃপ্তির হাসি ছিল যা কোনো কোটি টাকার বিজনেস ডিল জেতার চেয়েও বড় ছিল। আজ তিনি একটি ইঞ্জিন নয়, বরং একটি জীবন মেরামত করেছেন। দীপক সেই ভিজিটিং কার্ডটি নিজের মুঠোর মধ্যে নিয়ে খালি পায়ে নিজের বস্তির সরু গলিতে দৌড় দিল। তার হৃৎস্পন্দন কোনো দ্রুতগামী ইঞ্জিনের চেয়েও জোরে চলছিল। বাড়ি পৌঁছানো মাত্রই সে তার মাকে জড়িয়ে ধরল, যিনি এক কোণে বসে পুরনো কাপড় সেলাই করছিলেন। যখন দীপক হাঁপাতে হাঁপাতে পুরো বিষয়টি জানালো আর সেই ঝকঝকে কার্ডটি দেখালো, তখন তার মায়ের প্রথমেই বিশ্বাসই হলো না। তার মনে হলো হয়তো তার ছেলে কোনো স্বপ্ন দেখেছে বা কেউ তাকে বোকা বানিয়ে গেছে। সে নিজের পুরনো জগতের ধুলো ঝেড়ে ফেলে বিদ্যার আলোকে পুরোপুরি আপন করে নিয়েছিল। এক গরিব মেকানিকের হাতে এখন কলম ধরা ছিল, এবং সেই কলম তার ভাগ্য লিখছিল।
প্রায় 10 বছর পর শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিশাল ভিড় জমেছিল। বড় বড় শিল্পপতি, রাজনীতিক এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা সেখানে উপস্থিত ছিলেন। আরিয়ান মালহোত্রাকে সেদিন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি মঞ্চে বসে সামনে থাকা শত শত ছাত্রছাত্রীকে দেখছিলেন, যারা তাদের কালো রোব আর টুপিতে সেজেছিল। তখনই মঞ্চে থেকে একটি নাম ঘোষণা করা হলো, এবং এই বছরের গোল্ড মেডেল এবং বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে দীপক কুমারকে। করতালিতে পুরো হল ফেটে পড়ল। এক যুবক লম্বা, শ্যামবর্ণ এবং মুখে সৌম্য হাসি নিয়ে নিজের আসন থেকে উঠে দাঁড়াল। এটি সেই দীপক যে একসময় গ্রিজ মাখা জামায় আরিয়ানের গাড়ির নিচে শুয়েছিল। আজ সে স্যুট বুট পরে একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে মঞ্চের দিকে এগোচ্ছিল। আরিয়ানের চোখে এক অদ্ভুত জল নেমে এলো। তিনি নিজের জীবনে অনেক চুক্তি করেছেন, অনেক কোম্পানি অধিগ্রহণ করেছেন, কিন্তু আজ তার মনে হচ্ছিল রাস্তার ধারে করা সেই ছোট চুক্তিটি তার জীবনের সেরা বিনিয়োগ ছিল। দীপক মঞ্চে পৌঁছাল, কিন্তু সে মেডেল নেওয়ার জন্য হাত বাড়াল না। সে মাইক ধরল এবং ভারী গলায় বলতে শুরু করল, এই মেডেল আমার পরিশ্রমের নয়। দীপক ভিড়কে সম্বোধন করে বলল এবং তারপর ঘুরে আরিয়ানের দিকে ইশারা করল। এটি সেই বিশ্বাসের যা একজন অচেনা দেবদূত এক রাস্তাঘাটের মেকানিকের ওপর দেখিয়েছিলেন। পুরো প্রেক্ষাগৃহের নিস্তব্ধতা ছেয়ে গেল। সুঁই পড়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। দীপকের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। 10 বছর আগে আমি একজন মেকানিক ছিলাম, যার হাতে গ্রিজ আর তেল লেগে থাকত। আমার যোগ্যতা ছিল শুধু এটুকুই যে আমি বড়লোকদের গাড়ির টায়ারে হাওয়া দিতাম। কিন্তু সেই তপ্ত দুপুরে আরিয়ান স্যার আমার মধ্যে যা দেখেছিলেন তা আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না। তিনি আমাকে টাকা দেননি, তিনি আমাকে একটি জীবন দিয়েছেন। দীপক নিজের পকেট থেকে একটি মোচড়ানো পুরনো কাগজ বের করল। এটি সেই ভিজিটিং কার্ড ছিল যা আরিয়ান তাকে সেদিন দিয়েছিলেন। সময়ের সাথে কার্ডটি হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু দীপক তাকে নিজের সবচেয়ে দামি সম্পত্তির মতো আগলে রেখেছিল। সেই কার্ডটি উপরে তুলে ধরল এবং বলল, এই কার্ডটি আমার কাছে শুধু একটি কাগজের টুকরো নয়, বরং আমার ভাগ্যের চাবিকাঠি প্রমাণিত হয়েছে। তারপর দীপক পোডিয়ামের নিচে রাখা নিজের ব্যাগ থেকে একটি ফাইল বের করল। আজ এই মঞ্চ থেকে আমি দুনিয়ার সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানিগুলোর মধ্যে একটি, সেই একই জার্মান কোম্পানি থেকে জব অফার পেয়েছি, যার গাড়ি আমি সেদিন ঠিক করেছিলাম। প্যাকেল এত বড় যে আমি আমার আগামী সব প্রজন্মকে বসিয়ে খাওয়াতে পারি। দর্শকদের মধ্যে একটি উৎসাহিত গুঞ্জন ছড়িয়ে পড়ল। আরিয়ানও নিজের সিটে বসে গর্বের সাথে হাসছিলেন, এই ভেবে যে দীপক এখন বিদেশ গিয়ে নাম কামাবে। কিন্তু তখনই দীপক সেই অফার লেটারটি সবার সামনে বন্ধ করল এবং মাইকে এমন এক ঘোষণা করল যা সবাইকে চমকে দিল। কিন্তু আমি এই অফারটি প্রত্যাখ্যান করেছি। পুরো হল স্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল। তার মনে হলো হয়তো তিনি ভুল শুনেছেন। দীপক আরিয়ানের দিকে তাকিয়ে বলল, স্যার, যদি আমি বিদেশ চলে যাই তবে সেই হাজার হাজার দীপকের কি হবে যারা আজও রাস্তায় গাড়ি ঠিক করছে, আবর্জনা কুড়াচ্ছে বা চায়ের দোকানে বাসন মাজছে? আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এখন আমার পালা যে আমি এই ধারাকে এগিয়ে নিয়ে যাই। আমি আমার জ্ঞান, আমার দক্ষতা এবং আমার পুরো জীবন দেশের সেই শিশুদের নামে উৎসর্গ করতে চাই যাদের দুনিয়া গরিব মনে করে, অবহেলা করে। দীপক মঞ্চ থেকে নিচে নামল এবং সরাসরি আরিয়ানের কাছে গেল। সে নিজের গোল্ড মেডেলটি খুলল এবং আরিয়ানের গলায় পরিয়ে দিল। আরিয়ান, যিনি সবসময় কঠোর এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা মানুষ হিসেবে পরিচিত ছিলেন, আজ নিজের চোখের জল আটকাতে পারলেন না। তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন এবং কিছু না বলে দীপককে জড়িয়ে ধরলেন। সেটি একজন বস এবং তার সুবিধাভোগীর মিলন ছিল না, বরং ছিল এক পিতা এবং পুত্রের মিলন। করতালিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে উঠল। মানুষ নিজের জায়গায় দাঁড়িয়ে সেই দৃশ্যকে সম্মান জানাচ্ছিল। আরিয়ান মাইক ধরলেন এবং ভারী গলায় বললেন, আমি আমার জীবনে অনেক চুক্তি করেছি, কোটি কোটি টাকার মুনাফা করেছি, কিন্তু আজ আমি অনুভব করলাম যে সম্পদ ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং এমন সংস্কারে থাকে। দীপক আজ আমাকে আরও একটি শিক্ষা দিয়েছে। প্রকৃত সফলতা সেটি নয় যা আমরা পাই, বরং সেটি যা আমরা ফিরিয়ে দিই। তখনই দীপক একটি নতুন ফাইল আরিয়ানের হাতে দিল। স্যার, এটি আমার ড্রিম প্রজেক্ট, এমন একটি স্কুল যা শুধু পড়াশোনা করাবে না, বরং শিশুদের দক্ষতাকে পালিশ করবে। আপনি কি আমার পার্টনার হবেন? আরিয়ান কাপা হাতে সেই ফাইলটি খুললেন। তাতে কোনো বড় কর্পোরেট ইমারতের নকশা ছিল না, বরং এমন একটি প্রতিষ্ঠানের খসড়া ছিল যেখানে বইপত্রের পাশাপাশি দক্ষতার পূজা হবে। এটি এমন একটি স্বপ্ন ছিল যা কাগজে নয়,
বরং দীপকের মনে গত 10 বছর ধরে লালিত হচ্ছিল। আরিয়ান ফাইলটি বন্ধ করলেন এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার সমস্ত সম্পদ, সমস্ত খ্যাতি সেই এক মুহূর্তের সামনে খুব তুচ্ছ মনে হতে লাগল। পার্টনার? আরিয়ান হাসতে হাসতে জিজ্ঞেস করলেন। তার চোখে এক পিতার মতো চমক ছিল। দীপক, আমি তোমার পার্টনার হব না, আমি তোমার সারথি হব। আজ পর্যন্ত আমি শুধু মুনাফার জন্য বিনিয়োগ করেছি, কিন্তু আজ আমি ভবিষ্যতে বিনিয়োগ করব। তুমি স্কুল বানাও, আমি আমার সমস্ত সম্পত্তি এর নামে করছি। সেদিনের পর থেকে শহরের ছবি বদলাতে লাগল। আরিয়ান এবং দীপক মিলে সক্ষম গুরুকুলের ভিত্তি স্থাপন করলেন। এটি কোনো সাধারণ স্কুল ছিল না। এখানে প্রবেশের জন্য কারো বাপদাদার নাম বা ব্যাংক ব্যালেন্স দেখা হতো না, বরং শিশুর চোখের আড়ালে থাকা চমক আর তার হাতের দক্ষতা দেখা হতো। আবর্জনা কোড়ানো বাচ্চা, ধাবায় কাজ করা ছোটু আর রাস্তায় ফুল বিক্রি করা মাসুম, সবার জন্য এই গুরুকুলের দরজা খোলা ছিল। কয়েক বছরের মধ্যেই সেই জায়গাটি একটি আশার কেন্দ্রে পরিণত হল। যেখানে একসময় দীপকের মতো বাচ্চারা নিজের ভাগ্যকে অভিশাপ দিত, এখন সেখানে তারা রোবোটিক্স, ইঞ্জিনিয়ারিং এবং শিল্পের খুঁটিনাটি শিখছিল। আরিয়ান এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তিনি নিজের সমস্ত বিজনেস ছেড়ে দিয়েছিলেন। এখন তার সবচেয়ে প্রিয় কাজ ছিল বিকেলে গুরুকুলের বাগানে বসে বাচ্চাদের খেলা দেখা। এক সন্ধ্যায় আরিয়ান নিজের হুইলচেয়ারে বসেছিলেন। তিনি দেখলেন দীপক একটি ছোট বাচ্চাকে, যে হয়তো নতুন এসেছে এবং খুব ভয় পাচ্ছিল, তাকে একটি পুরনো ইঞ্জিনের পার্টস বোঝাচ্ছে। সেই দৃশ্যটি ঠিক তেমনই ছিল যেমনটা বহু বছর আগে সেই জনমানবহীন হাইওয়েতে ঘটেছিল। শুধু পার্থক্য ছিল এই যে আজ দীপক ছিল দাতা, গ্রহীতা নয়। আরিয়ানের মুখে একটি তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি ভাবলেন, সেদিন যদি তার গাড়ি খারাপ না হতো, তবে হয়তো তিনি নিজের মিটিংয়ে পৌঁছে যেতেন, চুক্তি সই করতেন এবং আরও ধনী হতেন। কিন্তু তখন তিনি এতটাই গরিব রয়ে যেতেন যে কখনো জানতেও পারতেন না প্রকৃত সম্পদ কি হয়। সেই ভেঙে যাওয়া ইঞ্জিনটি শুধু তার গাড়ি ঠিক করেনি, বরং তার আত্মাকেও ঠিক করে দিয়েছিল। সত্যি বলা হয়েছে, উপরওয়ালা যখন কারো সাহায্য করতে চান, তখন তিনি কোনো ফারিস্তাকে আসমান থেকে পাঠান না, বরং কোনো সাধারণ মানুষের ভেতরেই ফারিস্তাকে জাগিয়ে দেন। দীপক একটি সুযোগ চেয়েছিল এবং সে সেই সুযোগটিকে হাজারো সুযোগে বদলে দিয়েছিল। এটাই কর্মের আসল চক্র, যা আমরা দুনিয়াকে দিই তাই ফিরে পাই।